ঠিক আছে, আমরা শুরু করছি। আচ্ছা, আজকে আমাদের মেইনলি যেই টপিকসটার উপরে বেশি হচ্ছে ফোকাস থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যানিমেশন। এটা খুব সিরিয়াসলি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। যারা অফলাইনে ক্লাস করে তাদেরকে আমি আসলে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে বলি এটা। সো যেহেতু অনলাইন সেহেতু আমি আসলে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট নিতে পারবো না, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইবে যারা আসলে এই পুরো টপিকসটা বুঝবেন তারা নিজেদের মতো করে যদি কোনো একটা ওয়ার্ড বা মানে ডকে বা টেক্সট ফাইলে যদি লিখে নেন ডিজিটাল ফরম্যাটে, বাংলা ইংরেজি যেভাবে হোক, এটা বুঝলে আপনি আসলে নেক্সট স্টেপগুলো আপনার কাজের জন্য সহজ হবে। সো রিকোয়েস্ট রইবে, যদিও এটা অ্যাসাইনমেন্ট আকারে ওইভাবে জমা নেওয়া যাবে না, তারপরে যারা করবেন তারা নিজেদের দায়িত্ব নিয়ে করবেন। ঠিক আছে, আমরা প্রিন্সিপাল অফ অ্যানিমেশন শিখি, দেখি এই বিষয়গুলো আসলে কি। আচ্ছা, প্রিন্সিপাল অফ অ্যানিমেশন এই বিষয়টাই আমরা এখন আলোচনা করব। অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কি, অ্যানিমেশনে পরে আসে। দ্য প্রিন্সিপাল অফ অ্যানিমেশন আর দ্য রুলস অ্যান অ্যানিমেটর মাস্ট ফলো টু ক্রিয়েট অ্যান ইফেক্টিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ অ্যানিমেশন। এখানে যেটা বলছে সেটা হচ্ছে একটা অ্যানিমেটরের, অথবা আমরা এখন নিজেরা যেহেতু মোশন ডিজাইনার সো আমরা বলবো মোশন ডিজাইনারদের কিছু মাস্ট রুলস ফলো করতে হবে। সেই রুলসগুলো ফলো করলে আপনার অ্যানিমেশন বা মোশন আর 10 জনের থেকে ইফেক্টিভ এবং অ্যাট্রাকটিভ হবে। এইটাকে আমরা বলতেছি প্রিন্সিপাল অফ অ্যানিমেশন। তো প্রিন্সিপাল হচ্ছে কিছু সেট অফ রুলস থাকে বা সেট অফ ইনস্ট্রাকশন থাকে যেগুলো ফলো করলে আর 5 জনের থেকে আপনার ডিজাইনটা একটু ভিন্ন প্রেজেন্টেশন হয় বা প্রেজেন্ট হয়। এগুলো ফলো না করলে কখনো যে প্রিন্সিপাল হবে না বিষয়টা মোটেও এরকম না, কিন্তু ফলো করলে দেখবেন আপনার ডিজাইন করতে সময় কম লাগবে, অ্যানিমেশন বা মোশন করতে সময় কম লাগবে, এবং সেটা খুব সুন্দর মানে সুন্দরভাবে প্রেজেন্ট বা আউটপুট বের হবে। There are 12 major principles for an effective and easy to communicate animation. বলা হচ্ছে 12টা প্রিন্সিপাল অফ অ্যানিমেশন আছে মেজর, এটা নিয়ে আমরা কাজ করব। এখন এটা আমি কোথায় পেলাম, এটা আমি কি বানাইলাম? না, আমি বানাই নাই। ডিজনি স্টুডিও বা অ্যানিমেশন নিয়ে যারা কাজ করে এদের যেই মেইন জায়গাটা, সেইখান থেকে প্রিন্সিপাল অফ অ্যানিমেশনের 12টা প্রিন্সিপাল নামে একটা বই আছে, সেই বই থেকে, এটা সার্বজনীন স্বীকৃত প্রিন্সিপাল সেক্টরের, সেটা অনুযায়ী আমরা আসলে ফলো করি। এটা আমার আসলে কথা না। তো কি কি দেখি। স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ, এটা 1 নাম্বার বা একটা প্রিন্সিপাল, নাম্বার দেব না আমরা, এটা একটা প্রিন্সিপাল ধরি। অ্যান্টিসিপেশন, এটা একটা প্রিন্সিপাল। স্ট্যাজিং, এটা একটা প্রিন্সিপাল। স্ট্রেইট অ্যাহেড অ্যাকশন অ্যান্ড পোস্ট টু পোস্ট, এটা একটা প্রিন্সিপাল। ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন, এটা একটা প্রিন্সিপাল। সোলো ইন অ্যান্ড সোলো আউট, এইটা একটা প্রিন্সিপাল। আর্ক, সেকেন্ডারি অ্যাকশন, টাইমিং, এক্সারেশন, সলিড ড্রয়িং অ্যান্ড অ্যাপেল, এই 12টা টোটাল প্রিন্সিপাল আমরা আমাদের মোশন অ্যানিমেশনে ব্যবহার করলে, ইভেন ভিডিও এডিটিংও এটা ব্যবহার করলে আপনার আউটপুট বা মোশন অ্যানিমেশন চমৎকার হবে। এখন এইটা ব্যবহার না করলে আপনার অ্যানিমেশন হবে না, বিষয়টা এরকম না। হবে, ওই যে ক্যানভা দিয়ে যারা করে, কোনো ফিলিং নেই, মরা মানুষের মতো। অথবা আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে যে অ্যানিমেশন করেন, কোনো ফিলিং নেই, মরা মানুষের মতো। পাওয়ার পয়েন্টও সামটাইম ওইটা থাকে বাই ডিফল্ট, কিন্তু এটাকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। কিন্তু আফটার ইফেক্টে এইটা আমরা যথেষ্ট অ্যাপ্লাই করবো, এবং প্রতিদিন ক্লাসে দেখবেন এই 12টা প্রিন্সিপাল একটা একটা স্টেপ বাই স্টেপ আমরা ফলো করতেছি। তো তাহলে প্রিন্সিপাল হচ্ছে সেট অফ রুলস যেগুলো ফলো করলে আপনার ডিজাইন ইফেক্টিভ এবং অ্যাট্রাকটিভ হবে। তো 12টা প্রিন্সিপাল আমরা দেখতে পাচ্ছি। স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ, অ্যান্টিসিপেশন, স্ট্যাজিং,
straight ahead action and pose to pose, follow through and overlapping action, slow in and out, arc secondary action, টাইমিং, এক্সারেশন, সলিড ড্রয়িং, অ্যাপিল। আপনারা আপনাদের রিয়েল লাইফের সাথে এগুলো এখন কানেক্ট করবেন। আমি একটা একটা করে এক্সাম্পল সহকারে বুঝাই দিচ্ছি, দেখবেন রিয়েল লাইফে এটা কানেক্ট করবেন, তাহলে বুঝবেন যে আসলে অ্যানিমেশনটাকে যদি মোর রিয়েলিস্টিক করতে চাই তাহলে রিয়েল লাইফের যে বিষয়গুলো আছে সেগুলো যদি অ্যাড না করি তাহলে মোশন বা অ্যানিমেশনটা রিয়েলিস্টিক ফিল আসবে না, তখন আসলে ওইটা মানে কি বলে রোবোটিক্স একটা ফিল থাকবে। সো চলেন দেখি কোনটা কি বলছে। তাহলে প্রথমে হচ্ছে আমরা স্কোয়াচ অ্যান্ড স্ট্রেচ, এটা কি সেটা একটু দেখি। দেখেন এটার পাশে একটা অ্যানিমেটেড বিষয় আমি রেখে দিছি। দেখেন একটা বিষয় এখানে অ্যানিমেটেড হচ্ছে। নর্মাল একটা অ্যানিমেশন হচ্ছে এই পাশে একটা নর্মাল শেপ, এই পাশে একটা অ্যানিমেশন হচ্ছে যেটা দেখেন স্কোয়াচ অ্যান্ড স্ট্রেচ অ্যাপ্লাই আছে। আবার এইখানে দেখেন একটা বল এই যে জাম্প করে বাউন্স করে ফ্লোরে আসতেছে, এখানে বিশেষ একটা ইফেক্ট দেখতে পাচ্ছি। এটা এক্সাম্পল। তো এখন এটা কি সেটা একটু জানি। আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েট অ্যান্ড ভলিউম অফ এনি অ্যাকশন ইন অ্যানিমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আপনি যখন অ্যানিমেশন বা মোশন করতে যাবেন একটা অবজেক্টের বা একটা বস্তুর, সেই বস্তুটার ওয়েট এবং ভলিউম অনুযায়ী যদি অ্যাকশনটা আপনি রিপ্রেজেন্ট করেন না করেন বা অ্যাকশনটা যদি আপনি আউটপুট আকারে না আনেন তাহলে ওইটা আসলে রিয়েলিস্টিক হবে না। কিভাবে? অ্যাপ্লাইং স্কোয়াচ অ্যান্ড স্ট্রেস প্রিন্সিপালস গিভ দ্য অডিয়েন্স অ্যান আইডিয়া অফ দ্য ওয়েট অ্যান্ড ভলিউম অফ দ্য অ্যাকশন। লাইক আপনি একটা একতলা থেকে একটা লোহার বস্তু ফেলবেন এবং একটা রাবারের বস্তু ফেলবেন। তো লোহার বস্তুটা যখন ফেললেন তখন সে ফেলার পরে তার যে প্রতিক্রিয়াটা দিবে, রাবারের বস্তু কিন্তু সেই একই প্রতিক্রিয়া দিবে না। তার একটা ফ্লেক্সিবিলিটি থাকবে, তার একটা ওজন থাকবে, এর অনুযায়ী কিন্তু একটা রিয়াকশন সে পড়ার পরে দিবে। লাইক আপনারা কুম্ফু পান্ডা দেখছেন, কুম্ফু পান্ডার যে ক্যারেক্টারটা যখন অ্যানিমেটেড হচ্ছিল, যখন ও লাফ দিচ্ছিল ওর ভুঁড়িটা দেখবেন মুভ করে, ওই একই অ্যানিমেশনের আরেকটা ক্যারেক্টার যখন লাফ দেয় তখন কিন্তু তার ভুঁড়িটা অত মানে অ্যানিমেট বা অত হচ্ছে রিয়্যাক্ট করেনি। তো ওই যে ওর ভুঁড়িটা যে এত রিয়্যাক্ট করতেছে, এই বিষয়টা আসলে আমাদের স্কোয়াচ অ্যান্ড স্ট্রেচ। তো স্বাভাবিকভাবে যার পেটটা একটু বেশি বড় তারটা একটু বাউন্স করবে সফটলি, এবং যার পেটটা কম তার একটু কম করলো। বিষয়টা এক্স্যাক্টলি সেটাই। তাহলে যখন আমরা কোনো বস্তুকে অ্যানিমেট বা মোশন করতে চাইবো তখন আমার বুঝতে হবে ওই অ্যানিমেশনের যে বস্তুটা আমি অ্যানিমেট করতেছি সেটা আসলে কি, সেটা আমি অডিয়েন্সকে দেখাচ্ছি কিভাবে। লাইক তার কি অনেক ওজন, সে কি অনেক ওয়েটি, তার আসলে অ্যাকশনটা কি হওয়া উচিত, এই যে বিষয়টা, এই বিষয়টা যখন আপনি মাথায় রেখে অ্যানিমেট করবেন বা মোশন করবেন তখন এটা মোর রিয়েলিস্টিক লুক দিবে। এক্স্যাক্টলি এখানে সেটাই দেখাচ্ছে। তো নর্মাল একটা বস্তু পড়তেছে, সেটা আসলে উঠার সময় যে তার একটা স্কোয়াচ এবং স্ট্রেচ হবে, সেই বিষয়টা যদি না থাকে তাহলে ফিল হবে না। এখন ওই স্কোয়াচ আর স্ট্রেচ কতটুকু হবে সেটা আবার ভলিউম আর ওয়েটের উপরে ডিপেন্ড করে হবে। তাহলে রাবারের বস্তু যখন পড়বে, পরে কিন্তু একটু চ্যাপটা হবে, স্ট্রেচ হবে, হ্যাঁ, আবার পড়ার সময় যে স্কোয়াশ হয়ে আসে, লম্বা হয়ে আসবে, এই যে বিষয়টা, এটা কিন্তু লোহার বস্তুতে হবে না, রাবারের বস্তুতে হবে। এখন লোহার বস্তুতেও কিন্তু একটু জাম দেবে, সেটা কতটুকু সেটাই আসলে মেনটেন করতে হবে এই স্কোয়াচ অ্যান্ড স্ট্রেসের নিয়ম মেনে বা প্রিন্সিপাল অ্যাপ্লাই করে। এটা হচ্ছে স্কোয়াচ অ্যান্ড স্ট্রেচ। এরপর হচ্ছে অ্যান্টিসিপেশন। এখানে দেখেন ওই একই এক্সাম্পল আছে, অ্যান্টিসিপেশন। তো আমরা যখন প্রোডাক্ট অ্যানিমেট করব তখন এটা প্রচুর ব্যবহার হবে। সো কিভাবে হতে পারে দেখি। The anticipation principle is correctly applied if bystanders can make an accurate prediction of the action before a movement. লাস্টের অংশটুকু যদি পড়ি, accurate prediction of the action before a movement, মানে আপনি ধরেন জাম্প করতেছেন, আপনি একটা ক্যারেক্টারকে জাম্প করাবেন, সে যদি উপরের দিকে জাম্প করে তাহলে অবশ্যই সে একটু হাঁটু গেড়ে নিচের দিকে বসে দেন উপরের দিকে জাম্প করবে।
এই যে হাঁটু গেড়ে বসে যে জাম্প করতেছে, হাঁটু গেড়েটাই হচ্ছে অ্যান্টিসিপেশন। আর যখনই হাঁটু গেললো বা হাঁটু গেড়ে একটু বসলো, তখন অডিয়েন্স একটা আইডিয়া বা একটা হচ্ছে অ্যাকুরেট ধারণা পেয়ে গেল যে এখন সে জাম্প করবে। যেমন দৌড় দিলে দেখবেন যারা দৌড় দেয় তখন তাদের একটা অ্যাকশন হয় না, মানে কোন একটা কিছু করার আগেই যে তার অ্যাকশনটা বোঝানোর চেষ্টাটা, এটা হচ্ছে অ্যান্টিসিপেশন। এখন আপনি একটা জায়গায় দাঁড়া হয়ে ঠাস করে দৌড় দিলেন, বিষয়টা এরকম না। দেখবেন গাড়ি যখন ক্যারেক্টার অ্যানিমেশন দেখেন বা কোনো অ্যানিমেটেড মুভি দেখেন, দেখবেন যখন গাড়িগুলো স্টার্ট করে টান দেয় তখন একটু স্কোয়াচ টাইপের হয়ে অ্যাকশন নিয়ে তারপর দৌড় দেয়। কোনো প্রোডাক্ট আসলে একটু হালকা পিছনে হেলে দিয়ে সামনের দিকে দৌড় দেয়। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে অ্যান্টিসিপেশন। তো যখন এগুলো আমরা ব্যবহার করব, দিস ক্রিয়েটস ট্রাস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য অডিয়েন্স অ্যাবাউট দ্য মুভমেন্ট অফ দ্য অ্যাকশন। তখন আসলে এটা আসলে বিলিভ করাবে, রিলেট করাবে যে আসলে এখন আমি কি করতে চাচ্ছিলাম, তাহলে ওকে ডান সেটাই করছে, এইরকম অ্যাকশনই ছিল। ঠিক আছে, অডিয়েন্সের মাথার মধ্যে একটা খুব সুন্দর একটা ট্রাস্ট তৈরি করে যে না, তার কাজগুলো এইভাবে, আর সে যেটা করতেছিল তার অ্যাকশনগুলো ওইভাবে ছিল। এগুলো আসলে মুভির ক্ষেত্রে যে ট্রাস্ট অডিয়েন্স কি পাচ্ছে, আমরা মোশনে কি করবো, আমরা মোশনেও কিন্তু ওইগুলোই দেই। একটা প্যাকেটের অ্যানিমেশন করলেন আপনি, লাইক প্রোডাক্টের অ্যানিমেশন করবেন, প্রোডাক্টটা ধরেন বাম থেকে ডান দিকে চলে যাবে। সো আমরা কি করি, বাম থেকে ডান দিকে চলে যাওয়ার আগে সে কি করে, যাওয়ার আগে পিছনে একটু হেলে দেন সামনের দিকে মুভ করে, এতে করে দেখবেন মোর রিয়েলিস্টিক একটা লুক আসে। সো দিস ইজ কল অ্যান্টিসিপেশন। এরপর হচ্ছে স্ট্যাজিং। স্ট্যাজিং ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট অফ অ্যাকশন ইন অ্যানিমেশন ইজ দ্য প্রিন্সিপাল অফ স্ট্যাজিং। মানে এখানে আসলে কি বলছে দেখি আর একটু ডিটেলসে। স্ট্যাজিং উইল হেল্প দ্য অডিয়েন্স নো what action to focus on at what point in a scene. স্ট্যাজিং বিষয়টা এরকম যে একটা সিনের মধ্যে আপনার মেইন ফোকাস যে জিনিসটা থাকবে সেইটাকে হাইলাইট করার যে বিষয়টা, এটা হচ্ছে স্ট্যাজিং। ধরেন আপনি কোথাও আউটডোরে শুট করলেন, আউটডোরে তো অনেক কিছু থাকবে, কিন্তু আপনার মেইন ফোকাসিং পয়েন্টটা যেটা, সেটাকে রেখে যখন ক্যামেরায় শুট করেন বাকিটা কিন্তু আপনি ব্লার করে দেন। তাহলে এই যে ব্লার করে যে মেইন পয়েন্টটাকে ফোকাস করতেছেন, এটাও এক ধরনের স্ট্যাজিং। আবার এখানে দেখেন দুইটা এক্সাম্পল আছে আমার স্লাইডে, এই যে উপরে টেক্সটের আছে, দেখেন এখানে লেখা আছে স্ট্যাজিং। তো স্ট্যাজিং এর এই যে এসটা একটু বড় করে 3D করে আবার একটু ব্লার করে বিভিন্নভাবে হাইলাইট করা হচ্ছে, মানে আমার এসটাকে ফোকাস করা, বা আমি হোয়াট আই ওয়ান্ট টু শো অডিয়েন্স, এক্স্যাক্টলি সেটা। আবার এমন হতে পারে যে না, বস্তুগুলো সবই একই সাইজের আছে, সবই ঠিকঠাক আছে, কিন্তু একটা বস্তু মাঝখান থেকে অ্যানিমেটেড বেশি হচ্ছে আর বাকিগুলো স্ট্যাবল আছে, এটাও স্ট্যাজিং। তাহলে মূল কথা হচ্ছে যেই বস্তুটাকে আমি ফোকাস করাতে চাই তাকে ঠিক অডিয়েন্সকে কারেক্ট করে ফোকাস করার যে বিষয়টা, এটা হচ্ছে স্ট্যাজিং। সেটা বিভিন্ন ভাবে হতে পারে, ব্লার করে হতে পারে, অ্যানিমেটেড করে হতে পারে, বস্তুটাকে বড় করে অ্যানিমেশন হতে পারে, একটু 3D লুক দিয়ে ওর ডিফারেন্ট অ্যাপিয়ারেন্স দিয়ে হইতে পারে, হোয়াটএভার হইতে পারে। সো এটা হচ্ছে স্ট্যাজিং। এরপর হচ্ছে স্ট্রেইট অ্যাহেড অ্যাকশন অ্যান্ড পোস্ট টু পোজ। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যানিমেশনের জন্য, এবং আমরা যারা মোশন গ্রাফিক্সে মরফিং করব, মরফিং এর জন্য। Straight ahead is when animating every frame, and pose to pose is creating the original pose and animating with the in between. এখানে বিষয়টা বলছে যে, আপনি দেখি আরেকটা লাইন যদি থাকে তাহলে আমরা সেখানে একটু পড়ি। Animation can be done by applying this principle in 2D motion graphics, 3D. A combination of both can be animated in one animation project. আচ্ছা, কোথায় অ্যাপ্লাই হয় সেটা এখানে বলা আছে। প্রথম যে পার্টটায় যেটা বলছে সেটা হচ্ছে স্ট্রেইট অ্যাহেড ইজ হোয়েন অ্যানিমেটিং এভরি ফ্রেম, মানে প্রত্যেকটা ফ্রেমে যদি আপনার অ্যানিমেট হয়, মানে এমন আছে যে 10টা ফ্রেমে সেম অ্যানিমেশন, বিষয়টা এরকম না, প্রত্যেকটা ফ্রেমে ডিফারেন্ট লুক। তাহলে ওই প্রত্যেকটা ফ্রেমে আসলে ডিফারেন্ট যে তার পোস্টটা আছে, এবং সেই পোস্টটা যেন তার অরিজিনাল মানে রিয়েলিস্টিক লুক
রিয়েলিস্টিক লুকটা মেনে যাতে হচ্ছে অ্যানিমেটেড হয় বা মোশন হয়, এই যে বিষয়টা, এটা হচ্ছে স্ট্রেইট অ্যাহেড অ্যাকশন। মানে সোজা যে বা অ্যানিমেটেড যে হচ্ছে এটাকে আমরা স্ট্রেইট অ্যাহেড অ্যাকশন বলতেছি, যে স্ট্রেইট তার যে অ্যাকশনটা সেটা হচ্ছে। বাট পোস্ট টু পোস্ট, লাইক আপনি পাঁচতলা থেকে লাফ দিয়ে যখন নিচে পড়লেন, তো যখন আপনি পাঁচতলা না, আমি ধরলাম একতলাতে লাফ দিয়ে আপনি একটু নিচে নামলেন, একটু লাফ দিয়ে জাম দিয়ে উপরে গেলেন, দেন নিচে নামলেন। তো জাম দেওয়ার সময় আপনার যে হাতের পোস্ট ছিল, সেই একটা একটা স্টেপ করে দেখবেন আপনার পোস্টটা একটা একটা স্টেপ করে চেঞ্জ হচ্ছিল। এই যে অরিজিনাল যে চেঞ্জটা, এই চেঞ্জটা মাথায় রেখে তার যে স্ট্রেইট অ্যাহেড অ্যাকশন হচ্ছে, এইটার কম্বিনেশন হচ্ছে স্ট্রেইট অ্যাহেড অ্যাকশন অ্যান্ড পোস্ট টু পোস্ট। সেটা আমরা এই যে আমাদের অ্যানিমেটেড স্ক্রিনে দেখতে পাচ্ছি। দেখেন এখানে প্রথমে একটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল ছিল, এইটার অ্যানিমেটেড হতে হতে অ্যানিমেশন হতে হতে হয়ে গেল একটা বৃত্ত। তাহলে এই যে স্ট্রেইট অ্যাহেড অ্যাকশনটা হচ্ছে যে রাউন্ডের রেক্টেঙ্গেল থেকে হচ্ছে বৃত্ত, এটা স্ট্রেইট অ্যাহেড অ্যাকশন। কিন্তু এর মধ্যে যে তার পোস্ট টু পোস্ট অরিজিনাল কি ছিল, প্রথমে রাউন্ডেরটা ভেঙে ভেঙে আসতে রেক্টেঙ্গেল হয়েছে, ওখান থেকে আস্তে আস্তে কি বৃত্ত হবে, এটাই তার কি অরিজিনাল যে পোস্ট। তো এইটা যদি মেনটেন আমরা না করে যদি অ্যানিমেশন করি, যে হঠাৎ করেই সে কি হয়ে গেল, একটা রাউন্ডের থেকে বৃত্ত হয়ে গেল, কিন্তু তার হওয়ার যে প্রসেসটা সেটা আমরা ফলো করলাম না, তাহলে আসলে আমাদের অ্যানিমেশনটা সুন্দর হবে না। এটা হচ্ছে স্ট্রেইট অ্যাকশন অ্যান্ড পোস্ট টু পোস্ট, এটা আমাদের অ্যানিমেশনে ফলো করতে হবে। বিশেষ করে মরফিংয়ে আমরা এটা করি। ধরেন আপনি চাচ্ছেন ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গো বোতল হবে, তাহলে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোর বোতল হইতে হইলে এই যে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোর বোতল হওয়ার সময় কতগুলো স্টেপ আছে, এটা না মেনে ধাপ করে যদি আপনি চেঞ্জ করে দেন, যে একটা ফ্রেমের পর কাট করি আমি এটার অ্যানিমেশন নিয়ে আসলাম, বিষয়টা আসলে এরকম না, তখন এটা রিয়েলিস্টিক আসবে না। তো এটা হচ্ছে স্ট্রেইট অ্যাহেড অ্যাকশন অ্যান্ড পোস্ট টু পোস্ট। এটা আসলে বিশেষ করে আপনারা তামিল মুভিতে দেখবেন, যখন একটা নায়ক জাম্প করে দেখবেন মাঝে মাঝে ওটা স্টিল ফ্রেমে ওরা দেখায়, যে জাম্প করার সময় এরকম দুইটা তিনটা ফ্রেমে আসে, ঠিক আছে, এরকম কিছু হয়। তো এই জন্য এটা আসলে মুভি ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়, এবং কার্টুন ইন্ডাস্ট্রি তো অবশ্যই। এরপর হচ্ছে ফলো থ্রো অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন। এটা আবার কি দেখেন, এখানে এক্সাম্পল তো ছবিটা আছে, হয়তো বা বুঝতে পারতেছেন, তারপরে বলি। when an object follows the motion of the subject with the subject, the motion of the subject with the subject, it is a follow through principle, and when the object settles down overlapping the subject even after the action of the subject is over, it's called overlapping. আচ্ছা, লাস্টেরটা একটু জটিল, কিন্তু প্রথম লাইনেরটা একটু কমা পর্যন্ত যদি বুঝি। when an object follows the motion of the subject with the subject, বিষয়টা হচ্ছে ধরেন আপনি ফুললি একটা ক্যারেক্টার, আপনার পুরো বডির মধ্যে চশমা আছে, চুল আছে, ধরেন টি শার্ট আছে, জুতা আছে, জুতার মধ্যে ফিতা আছে, এই সব সহ কি করলেন, আপনি একটা জাম্প করলেন। তো আপনি যদি জাম্প করেন, তাহলে আপনি যে জাম্প করলেন অ্যাজ এ পারসন, আপনার বডিটা সহ আপনি জাম্প করলেন, এই চুল বা হচ্ছে যা আছে এগুলো নিয়ে। এখন এগুলো তো সব আপনাকে ফলো করবেই, মানে এমন না যে আপনি জাম্প করলেন চশমাটা ওই জায়গায় রয়ে গেল, চশমাটাও আপনাকে ফলো করবে। তাহলে সাবজেক্টকে চশমা ফলো করতেছে, জাম্প করলো, বাট এই সাবজেক্টের মধ্যে যে অবজেক্টগুলো আছে এগুলোরও তো নিজস্ব একটা প্রতিক্রিয়া থাকবে। লাইক যখন জাম্প করলেন চুলটা তো একটু দোলা দেবে, যখন জাম্প করলেন চশমাটাও তো একটু দোলবে, যখন জাম্প করলেন ফিতাটাও তো একটু দোলবে, শার্টটা একটু দুলবে। এই যে তাদেরও যে নিজস্ব ফলো বা তাদেরও নিজস্ব অ্যাকশন আছে, সেটাও যে হচ্ছে তারা ফলো করতে করতে ওভারল্যাপ করতেছে, এইটাই আসলে বলা হচ্ছে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপ অ্যাকশন। যেমন এটা এই যে আমার এইখানে একটা অ্যানিমেটেড স্ক্রিনের মধ্যে আছে, যেমন দেখেন এটা হচ্ছে নর্মাল অ্যানিমেশন। এই যে একটা বক্স হচ্ছে অ্যানিমেটেড হচ্ছে, সেখানে দেখেন সেলের যেই লোগোটা, সেলের যেই হচ্ছে কি বলে অবজেক্টটা আছে, সেটা কিন্তু অ্যানিমেটেড হচ্ছে না, সেটা ঘুরেই ওর সাথেই আসতেছে। কিন্তু এক্স্যাক্টলি পরে যেটা আছে দেখেন, ওইটা যখন ঘুরে আসবে ওরও তো একটা অ্যাকশন আছে, ও তো নিজস্ব একটা গণ্ডিতে ওর রিয়াকশন প্রকাশ করবে, কিন্তু সেটা ওকে ফলো করতে হবে।
যে মেইন সাবজেক্ট আছে ওকে ফলো করেই তার একটা অ্যাকশন ওভারল্যাপ করবে, এটাই হচ্ছে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন। এগুলো টোটাল ভিডিও আমরা লাস্টে দেখবো, তখন আরো ক্লিয়ার হবে না আশা করি। এরপর হচ্ছে স্লো ইন অ্যান্ড স্লো আউট। স্লো ইন আর স্লো আউট সংক্ষিপ্ত ছোট একটা বিষয়। স্লো ইন অ্যান্ড স্লো আউট মিন হোয়েন দ্য অ্যাকশন স্টার্ট অ্যান্ড এন্ড স্লোলি ইন অ্যানিমেশন। লাইক আপনি যখন একটা গাড়ির অ্যানিমেশন করবেন, গাড়িটা যখন স্টার্ট করে এটা স্লোলি গাড়িটা চলা শুরু করে, মাঝখানে এর স্পিড বাড়ে, আবার যখন ব্রেক করে আস্তে স্লোলি ব্রেক হয়। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে স্লো ইন অ্যান্ড আউট। তো আমরা যখন প্রোডাক্ট অ্যানিমেশন করব, বাইরে থেকে যখন একটা প্রোডাক্ট আসবে তখন দেখবেন মানে খুব ফাস্ট এসে আস্তে করে স্মুথলি শেষ হবে, আবার যখন চলে যাবে তখন মানে শুরু করবে খুব ফাস্ট, শেষটা করবে স্লোলি। এই অ্যানিমেশনটা যদি আমরা এই প্রিন্সিপালটা যদি ফলো না করি, দেখবেন আপনার অ্যানিমেশন গতানুগতিক হচ্ছে, কোনো ফিলিং নাই, মানুষ চলা শুরু করছে যেভাবে সেভাবেই শেষ হচ্ছে, কিন্তু এইভাবে রিয়েল লাইফে হওয়ার কথা না। মানে এটা শুরু করবে স্মুথলি, শেষ করবে স্মুথলি, এই বিষয়টা হচ্ছে স্লো ইন স্লো আউট। এখন এটাকে আপনি আবার নিজের প্রয়োজন অনুযায়ী একটু ডিফারেন্টও করতে পারেন, যে কোথাও ফাস্ট শুরু হলো, শেষটা হবে আস্তে। যেমন আপনি 5 তলা থেকে যদি একটা অবজেক্ট ফেলেন, সেটা 5 তলায় যে স্পিড থাকে লাস্ট তলায় এসে যখন পড়ে সেটা স্পিড অনেক ফাস্ট হয়ে যায়, ঠিক আছে। আবার যখন আপনি 5 তলা থেকে নিচতলা থেকে 5 তলা যখন একটা বস্তু ঢিল মেরে উঠাতে চান, তখন নিচতলা থেকে জোরে উঠে 5 তলায় গিয়ে একটু স্লো হয়। এই বিষয়টা হচ্ছে কি স্লো ইন অ্যান্ড স্লো আউট। এরপর হচ্ছে আর্ক, এটাও আমাদের রিয়েল লাইফের রিলেটেড। দ্য আর্ক প্রিন্সিপাল ইজ হোয়েন দ্য অ্যাকশন পাথ ইজ ফলোড ডিউরিং দ্য অ্যানিমেশন। তো আমি যদি এইখানের বলটার কথা চিন্তা করি, দেখেন প্রথমে যে অ্যানিমেশনটা আছে, এটা একটা বল লাফ দিয়ে পড়লো, তো বলটা পড়ে আসলে যেভাবে আসলে ওর অ্যানিমেশন পাথটা হওয়ার কথা, মানে সচরাচর একটা বল পড়ে যদি রাবারের হয় তাহলে এটা কার্ভ করে সুন্দর করে ড্রপিং হয়ে হয়ে একটু স্পাইরাল আকারে যাবে, তো ওইটা তার রিয়েল ফলো পাথ হওয়ার কথা। তো আমরা যদি অ্যানিমেশন করার সময় ওই পাথটা ফলো না করে ওর অ্যানিমেশন করি বা মোশন করি, ওইটা রিয়েলিস্টিক হবে না। ঠিক নিচে দেখেন, আমরা ছোটবেলায় পেপার দিয়ে প্লেন বানায় হচ্ছে ছেড়ে দিছি, তো যখন ছেড়ে দিছেন দুই একজন একটা মাঝে মাঝে ওই হচ্ছে না উড়ে সোজা যায় পড়ছে, সেটার কথা আলাদা। কিন্তু যখন আমরা ওটাকে উড়াই দিতাম ছাদ থেকে, তখন দেখতাম খুব সুন্দরভাবে ওটা ঢেউ খেয়ে খেয়ে একটু হচ্ছে হেলে দুলে নিচে গিয়ে একটু পড়তো। তাহলে ওইটাই তার কি অরিজিনাল আর্ক বা পাথ, ওইটা স্ট্রেইট যাবে না। বিষয়টা এরকমই, আপনি একটা হাত দিয়ে ঢিল মারতেছেন, হাতটা কিন্তু ঘুরে রাউন্ড হয়ে আসবে, যখন একটা তীর ফেলবেন তীরটা কিন্তু রাউন্ড হয়ে মাটিতে পড়বে। এই যে হচ্ছে পাথটা ফলো করতেছে, এইটাই হচ্ছে আর্ক প্রিন্সিপাল, ঠিক আছে। এটা দিলে দেখবেন আপনার অ্যানিমেশনটা সুন্দর হবে, রিয়েলিস্টিক ফিল হবে। সেকেন্ডারি অ্যাকশন, কোন অ্যাকশন শেষ হওয়ার পরে আরেকটা অ্যাকশন দিয়ে সেই অ্যাকশনটাকে আরেকটু হাইলাইট করার চেষ্টাকেই সেকেন্ডারি অ্যাকশন বলা হয় এক কথায়। when another action supports the main action of the animation and gives it more dimension, it called secondary action. দেখেন এখানে একটা বিষয় আছে, প্রথমে যখন একটা বক্স অ্যানিমেশন হয়ে পাথ ফলো করে অ্যানিমেশন হচ্ছে, কিন্তু যাওয়ার পথে ওকে বললে কি একটা ফ্লিপ দিল, দেখেন উল্টা একটা, এই যে যাওয়ার পথে একটা ফ্লিপ দিল, তো ওই যে যাচ্ছে একটা পাথে ও, এটা একটা ওর অ্যাকশন, প্রথম প্রাইমারি অ্যাকশন, কিন্তু যাওয়ার পথে ও যে একটা ফ্লিপ দিল ওইটা সেকেন্ডারি অ্যাকশন। ঠিক ঘড়িটায় যেটা আছে, ঘড়িটা অ্যানিমেশন হচ্ছে, এই যে অ্যানিমেশন হচ্ছে একটু দুলতেছে এবং কাটাটা অ্যানিমেশন হচ্ছে, তো কাটাটা অ্যানিমেশন হয়ে 6টা বাজলো, তো 6টা বাজার সাথে সাথে রিংইং বা ভাইব্রেট একটা অ্যানিমেশন দিল, তো ওইটাই তার কি সেকেন্ডারি অ্যাকশন। তো এগুলো দিলে হবে কি, এগুলো দিলে আপনার প্রিন্সিপালটা স্যাটিসফাই করলে এবং অ্যানিমেশনটা বা মোশনটা একটু সুন্দর হবে। এগুলো আমরা রিয়েল লাইফে অবশ্যই অ্যাপ্লিকেশন দেখব। টাইমিং, তো টাইমিং বিষয়টা একটু ইম্পর্টেন্ট, অ্যানিমেশনের বাকিগুলোর চাইতে এটা একটু বেশি ইম্পর্টেন্ট, বিকজ অফ
The timing principle represent how many frames the animation takes between two process of the action. এই একটা প্রিন্সিপাল সবগুলো প্রিন্সিপালকে নষ্ট করার জন্য এনাফ। আপনি একটা অ্যানিমেশনের মধ্যে কতটুকু দূরত্ব হলে এটা পারফেক্ট অ্যানিমেটেড একটা লুক দিবে এটা বুঝতে হবে এবং এটা মেনটেন করতে হবে। এই বিষয়টা হচ্ছে কি অ্যানিমেশন, এই টাইমিং। মানে আপনি আসলে কোন বস্তুটার অ্যানিমেশন কতটুকু সময় নিয়ে করলে সেটা আসলে পারফেক্ট লুক দিবে, কতটুকু ফ্রেমের মধ্যে হলে সেটা আসলে রিয়েলিস্টিক লুক দিবে, এটা মেনটেন করাটাই আসলে টাইমিং। মেনটেন না করলে অ্যানিমেশন হবে না, বিষয়টা এরকম না। দেখবেন কোথাও ফাস্ট হয়ে গেছে, যেটা আসলে ফাস্ট হওয়ার কথা না, রিয়েল লুক দেয়নি। যেটা খুব স্লো হয়ে গেছে, সেটা আসলে স্লো হওয়ার কথা না। ঠিক আছে? তাহলে এই ফ্রেমের মধ্যে যে দূরত্বর বিষয়টা আছে, একটা পোস্ট থেকে আর একটা পোস্টের মধ্যে যে বিষয়টা মেনটেন করা, এটা টাইমিং দিয়ে মেনটেন করতে হবে। ওই যে লাস্টে বলা হয়েছে the action will be slow and if your frame are giving the action will be fast। ওইটাই যেটা আমি মুখে বলছি সেটা এখানে লেখা আছে। এক্সারেশন, এটাকে আমরা অনেকটা ন্যাকামি বলি, বাংলা ভাষায় এটাকে ন্যাকামি বলি। এই প্রিন্সিপালটাকে কিভাবে ন্যাকামি? It would be nice if the animation is a bit more realistic without being too realistic. For example, if someone is sad, they show more sadness. If they are happy, they are much happier. আমরা ছোটবেলায় পড়ি না, হইছে আর কান্না করা লাগবে না, ন্যাকামি করো না, এখন বেশি কাঁদতেছো। বিষয়টা এরকম। অথবা কেউ যদি কাঁদতো, ওর চেহারা এমন হইয়া যাইতো, দেখা যাইতো না, তখন আমরা বলতাম না ফেস্টের এমন করছো কেন, কি এমন হয়েছে? তারপর আবার বলে না কেউ হাসে, আরে ভাই ও হাসলে হাত পা ছড়ায় কি একটা আওয়াজ করে, ভাই এমন অবস্থা কেন করো ভাই? এই বিষয়টা হচ্ছে কি এক্সারেশন। মানে যখন আপনি কোনো বস্তুকে হ্যাপি দেখাচ্ছেন, তখন ওর ফেসটাকে এমন ভাবে হ্যাপি দেখান, ওর হাত পা ছড়ায় দেন, তাহলে ওটা মোর রিয়েলিস্টিক হবে। কারণ যখন হাসবে তখন একটু এনভায়রনমেন্টটাই যেন এরকম হয়। যখন দেখবেন হাসে তখন ওই যে বডি নড়ে, তারপর হচ্ছে স্মাইল, এটা ফেস থাকে, ফেসটা নড়ে, চুলগুলো, চোখটা একটু মিটমিট হয়ে যায়, চিকন হয়ে যায়। তো এই যে বিষয়টা এক্সারেশন। অথবা দেখেন এই যে এখানে একটা বস্তু আসছে, ওইটা বড় হয়ে আসছে, একটু বড় হয়ে জুমের অ্যানিমেশন হয়েছে, কিন্তু অ্যানিমেশন হওয়ার পর ওই যে একটা ব্রাস্ট, একটা ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে, ব্রাস্ট। আবার এই যে উপরটা দেখেন, খুশির চড়ে এই যে লাভ দিয়ে এখানে গেছে, আবার লাভ দিয়ে পিছনে আসছে। মোর কি বলে, এটা হচ্ছে খুব এক্সাইটেড বিষয় এগুলো দেখানো, এটা হচ্ছে এক্সারেশন। এটা দেখাইলে আমরা ওই যে দেখেন আমার কিছু অ্যানিমেশনে দেখবেন ওই যে একটা বস্তু যখন আসে, তখন আসার পর ধরেন 20% অফার আসলো, এটা খুব সুন্দর করে অ্যানিমেশন, তার পাশে দেখবেন কিছু গ্রাফিক্যাল এলিমেন্টের অ্যানিমেশন হয়। ঠিক আছে? তো ওই বিষয়টাকে বেশি মোর রিয়েলিস্টিক করার জন্য যখন অ্যানিমেশনে যাবেন, কোনো ক্যারেক্টারকে হাসাবেন, তখন হাসানোর সময় ওর পুরো বিষয়টাকে যেন ও খুব মানে হাসতেছে তো হাসতেছে, ওকে ফুল হাসাই দেখাবো, কাঁদতেছে তো কাঁদতেছে, কাঁদার সময় চোখের পাশ থেকে একটু পানি ড্রপ পড়তেছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে এক্সারেশন। সলিড ড্রয়িং, সলিড ড্রয়িংটা হচ্ছে আপনি যখন কোনো বস্তু বা কোনো অ্যানিমেশনের জন্য কোনো প্রিসেট তৈরি করবেন, তখন এমনভাবে আমাদের বস্তুগুলো এবং প্রিসেটগুলোকে তৈরি করতে হবে এবং অ্যানিমেট করতে হবে যাতে করে তার ভলিউম, ওয়েট এবং ব্যালেন্স ঠিক থাকে। ধরেন আমি একটা ক্যারেক্টার তৈরি করলাম, যে ক্যারেক্টারটা 2D ফন্ট লুক, কিন্তু সেই ক্যারেক্টারটা বামে ঘুরলে কি হতে পারে সেই বিষয়টা আমি না রেখে যখন একটা ক্যারেক্টার ড্রয়িং করব, সেটা আসলে খুব ভালো আউটপুট হবে না, যেটা আমরা মাঝে মাঝে 2D অ্যানিমেশন বা 2D কার্টুনগুলোতে দেখি। তো সলিড ড্রয়িংটা হচ্ছে আপনি এটা পার্সপেক্টিভ, 3D ডাইমেনশন এগুলো চিন্তা করে রাখতে হবে। যখন আপনি একটু ক্যারেক্টারটা নিয়ে হাঁটবেন, তখন হাঁটার সময় 3-4টা লুকে ড্রয়িং করতে হবে। ফ্রন্ট লুক, ব্যাক লুক, তারপরে সাইড লুক, তারপরে সাইড ফ্রন্ট লুক, এরকম কিছু লুক আছে।
এই লুকগুলো তৈরি করে বা লুকগুলো চিন্তা করে আপনি ড্রয়িং করে বা অ্যানিমেট যদি করেন বা মোশন করেন, তাহলে আপনার অ্যানিমেশন বা মোশনটা একটু দারুণ হবে। এটা এখানে বোঝানো আছে, ইফ ইউ ডিজাইন এ ক্যারেক্টার অর অবজেক্ট কিপিং ইন মাইন্ড দ্যাট অ্যানিমেশন ক্যান বি ডান অল অ্যাঙ্গেলস। সো অল অ্যাঙ্গেল চিন্তা করলে ওই যে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলগুলো চিন্তা করতে হবে। যদি আমরা একটা ক্যারেক্টার চিন্তা করি, একটা ক্যারেক্টারের 5টা মোটামুটি নর্মালি ভিউ থাকে, সেই ভিউগুলো চিন্তা করে যদি করি, ইউ ক্যান ক্রিয়েট অ্যানিমেশন ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ। ঠিক আছে, এটাই হচ্ছে সলিড ড্রয়িং। এরপর হচ্ছে অ্যাপেল। সো অ্যাপেল বিষয়টা হচ্ছে, the appeal is not only about designing beautiful character and environments, but also about making them interesting, like giving different characters different shape. Care should also be taken to keep the character simple. Too much complexity does not satisfy the audience. এখানে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে, আপনি কোনো অবজেক্ট বা কোনো ক্যারেক্টার বা কোনো মোশন যখন আপনি করতেছেন, তখন সেইটাকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার জন্য আপনি সেটাকে ঠিক তার যে অরিজিনাল ক্যারেক্টারটা আছে সেটাকে না রেখে একটু মডিফাই করতে পারেন অ্যাকর্ডিং টু তার ক্যারেক্টার। যেমন একটা অবজেক্ট আমি তৈরি করতেছি, সাপোজ যখন শাহরুখ খান কোনো কমেডি সিনে অভিনয় করে, তখন দেখবেন তার মুভমেন্ট, তার কথা বলার স্টাইল একটু জোকার টাইপের থাকে। আমরা বলি না, যারা কমেডি করে তাদেরকে বলি না, অথবা কেউ যদি একটু ফানি টাইপের কিছু বলে, রে তুই জোকারের মতো এমন করতেছিস কেন, তাহলে তখন তার ক্যারেক্টারটা ওইভাবে আমার ফুটাইতে হয়। তো কার্টুনের সময় যদি কোনো ক্যারেক্টারটা শুকনা পাতলা জোকার হয়, তখন তার ক্যারেক্টার, মুভমেন্ট, চলাফেরা, কথা বলার স্টাইল, কণ্ঠ ওই রকমই চিন্তা হয়। আবার যদি একটু ভারী হয়, যেমন থ্যানোস যদি হয়, থ্যানোসের যদি আমরা চিন্তা করি, তার হাঁটা, তার কথা বলা, তার যে শরীরের গঠন, এগুলো একটু ভিন্ন, ভিলেন এগুলো একটু ভিন্ন। তাহলে এই যে লুকগুলো ক্যারেক্টার ওয়াইজ যে চিন্তা করতেছি, এটাই একটা মোর অ্যাপেল তৈরি করে, আবেদনময়ী বানায়। ঠিক আছে, এইটাই হচ্ছে কি অ্যাপেল। এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। যখন ধরেন আমরা একটা অ্যানিমেশন করব, তখন অ্যানিমেশনটা আর একটু আবেদনময়ী তৈরি করার জন্য একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল চিন্তা করে প্রেজেন্টেশন করার যে বিষয়টা। তো এখন আমি এতক্ষণ যেই আপনার 12টা যেই এই যে 12টা প্রিন্সিপাল আমরা যেই কথা বললাম এতক্ষণ, এটা আমি আপনাদেরকে জাস্ট লিখিত আকারে বুঝালাম বা প্রেজেন্টেশন করলাম। কিছু অ্যানিমেশন পাশেও ছিল, দেখছেন, প্রত্যেকটার অ্যানিমেশন আপনারা দেখছেন। এখন আমরা একটা ছোট্ট ভিডিও দেখব। এই ভিডিওতে পুরো একটা ক্যারেক্টার অ্যানিমেশন করা আছে, যে অ্যানিমেশনে এই 12টা প্রিন্সিপালই অ্যাপ্লাই করা আছে। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে একটু ভিডিওটা এখন দেখবেন। আমি একটা ভিডিও প্লে করতেছি 30 বা 40 সেকেন্ডের। আমি আপনাদের সুবিধার্থে আর একবার প্লে দিচ্ছি, যেহেতু 30-40 সেকেন্ডে, সো আমরা আরেকবার প্লে দিচ্ছি, আরেকবার মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের আসলে ছোট্ট একটা এক্সাম্পল। পুরো ভিডিওটায় 12টা প্রিন্সিপালে আছে, আপনারা হয়তোবা রিলেট করতে পারছেন।
সো এটা ছিল আমাদের প্রিন্সিপাল অফ ডিজাইন। সো এখন আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, সো আমরা কোশ্চেন নিব, সেই কোশ্চেনের উত্তর আমি এখন আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো আমি ভিডিওটা পজ করছি। তাহলে পরবর্তী স্টেপ, কারো কোনো কোশ্চেন নাই, যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলোর উত্তর আমরা দিয়ে দিয়েছি, আশা করি পেয়ে গেছেন। তবে একটা জিনিস আরও একটু মাথায় ঢুকিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস এক ক্লাসের জন্য মাথায় নিবেন না বা নিতে যাইবেন না, চেষ্টাও করবেন না। মানে ধরেন আপনি এই 12টা প্রিন্সিপাল এক ক্লাসেই মাথায় নিয়ে এক ক্লাসেই এটা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছেন, এবার 12টার একটাও আপনি বুঝবেন না। জাস্ট মাথায় নেন, সিম্পল ধারণাটা ক্লিয়ার করেন। প্রতি ক্লাসে আমরা একটা একটা স্টেপ বাই স্টেপ যখন ফলো করব, তখন আমি বলবো, তখন দেখবেন আরে আসলেই তো এইটা ফলো না করলে তো আমার অ্যানিমেশনটা সুন্দর হচ্ছে না, মোশনটা সুন্দর হচ্ছে না। তখন দেখবেন আচ্ছা এইটাই ছিল ওই বিষয়টা, না আরও ক্লিয়ার হবে। আমরা ছোটবেলায় বই পড়ে পরীক্ষা দিতাম, মুখস্থ একটু পরে আর থাকতো না। ওইটাই সরকার এখন বলতেছে যে মুখস্থ দরকার নেই, বুঝে পড়েন। তো ওইটাই বুঝে কেমনে কেমনে পড়বো, যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবো, প্র্যাকটিক্যাল নলেজ নিব। মানে আমরা যে থিওরি পড়ছি, ওই অনেক ম্যাথ পড়ছি, সেগুলো কোনো কাজে লাগে নাই। কিন্তু যখন ওই যে অ্যাকাউন্টিংয়ে করতে গিয়ে ফর্মুলা এক্সেলে ব্যবহার করি, আচ্ছা এই যোগ বিয়োগ না শিখলে, এই কন্ডিশন না শিখলে তাহলে তো আমরা এটা করতে পারতাম না, তখন বুঝছি যে এইটা তো ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আমরা যখন অ্যাপ্লাই করবো এই প্রিন্সিপালগুলো, তখন বুঝবেন যে আচ্ছা এত ইজি ছিল বিষয়টা। তো এখন প্রেশার নিয়েন না, খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। প্রথম 2টা 3টা ক্লাসে এত প্রেশার নিয়েন না, ব্রেনটাকে রিল্যাক্স রাখেন। জি, এইবার আসবো আমরা যে আফটার ইফেক্ট শিখবো, মোশন গ্রাফিক্স শিখবো। সেই আফটার ইফেক্ট শেখার জন্য আমাদের কিছু ভিত্তি শিখতে হবে। ভিত্তি, প্রত্যেকটা জিনিসের কিছু ভিত্তি আছে। আমরা এতক্ষণ যেই প্রিন্সিপাল শিখছি, সেইটা অ্যানিমেশন বা মোশনকে সুন্দর করে তোলার জন্য, অ্যানিমেশন মোশন করলেই হবে না, সুন্দরভাবে করতে হবে, সেটা দেখছি। এখন দেখব আফটার ইফেক্টে কাজ করতে হলে কি ভিত্তি করে বা কি ভিত্তি নিয়ে কাজ করতে হবে। সো আফটার ইফেক্টে যেই জিনিসগুলো নিয়ে আমরা বেসিক্যালি কাজ করব, ওয়ার্ক বেসড অন সাম থিংস অ্যান্ড দে আর কল ফাউন্ডেশন। যেই ভিত্তিগুলো বা যেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলোকে ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল টপিকস বলা হয়। সো উইদাউট এনি ফার্দার fanfare, here's the list of the 6 ফান্ডামেন্টাল ফাউন্ডেশন। মানে এখন লিস্ট নিচে আসবে, আমি জাস্ট আগেই বলে দিলাম যে বিষয়টা হচ্ছে এরকম, যেই জিনিসগুলোর উপরে ভিত্তি করে আফটার ইফেক্টে আমরা কাজ করব, সেগুলোই কি ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল টপিকস বলে। আর সেটা 6টা লিস্টে আছে। নাম্বার 1 কম্পোজিশন, যেটা আমরা আজকেই শিখব। নাম্বার 2 লেয়ার্স, যেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখব। নাম্বার 3 অ্যানিমেশন, যেটা আমরা শিখব। নাম্বার 4 ইফেক্টস, যেটা আমরা আস্তে আস্তে শিখব। 3D শিখব, রেন্ডারিং শিখব। এই 6টা জিনিসের উপরে ভিত্তি করে আমরা আফটার ইফেক্টে কাজ শিখব। 6 ফাউন্ডেশন অফ আফটার ইফেক্ট: কম্পোজিশনস, লেয়ার্স, অ্যানিমেশন, ইফেক্টস, 3D, রেন্ডারিং। সো দেখেন এখানে দুইটা বিষয় চলে আসছে, 3D আসছে, অ্যানিমেশন আসছে, তাই না? আমরা আফটার ইফেক্টে 3D কিভাবে করে সেটা আমরা দেখব। আপনি চাইলে 2Dটাকে 3Dতে কনভার্ট করতে পারবেন। এত সুন্দর একটা প্রসেস এবং সিম্পল প্রসেস, যেটার মাধ্যমে আপনি অডিয়েন্সকে খুব সহজেই বোকা বানাইতে পারবেন। সে কখনোই বুঝতে পারবে না যে এটা 2D না 3D। ইভেন আমরা 3D ক্যারেক্টার অ্যানিমেশন পর্যন্ত এখানে চাইলে করতে পারি। একটা প্লাগইন আছে যেটা আমরা রিগিং, কাস্টম ক্যারেক্টার অ্যানিমেশনের সময় করি, যেটা আপনাদের কোর্সে আসলে নেই, কারণ ক্যারেক্টার অ্যানিমেশন বা রিগিং আপনাদের আসলে কোর্স না। যে একটা ক্যারেক্টার হাঁটবে, সেটা আপনাদের কোর্সের না, কারণ আপনারা তো আর ফুল অ্যানিমেশন না। কিন্তু চাইলে আমরা সেই ক্যারেক্টার অ্যানিমেশনও দেখাইতে পারি 3D, যে সে ফুল 3D করতেছে 360 ডিগ্রি, কিন্তু সেটার একটা প্রসেস আছে। সেই প্রসেসগুলো আপনারা দেখবেন, 3D কিভাবে করে সেগুলো দেখবেন। দেখলে আশা করি যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন।
এবং আমরা কিছু প্রোডাক্ট অ্যানিমেশনও দেখব ইনশাল্লাহ। তো আমাদের আসলে বিষয়টা হচ্ছে এই ছয়টা জিনিসই আমরা শিখব। এই ছয়টা জিনিসের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আপনাদের আউটপুট আমি বের করে দেব। তো এখানে আর আসলে কারো কোনো কোশ্চেন আমরা নেব না, সরাসরি এখন আমরা সফটওয়্যারে চলে যাব। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা টপিকস বাই টপিকস এখন চলে আসবে। সো ধন্যবাদ, আপাতত এই প্রেজেন্টেশনটা এইখানেই, এরপরে আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি। তো এখানে আর কারো কোনো কোশ্চেন আপাতত নিচ্ছি না, সরাসরি সফটওয়্যারে ড্রাইভ করতেছি। আচ্ছা, সফটওয়্যারটা আমার ওপেন আছে, আপনাদের যাদের ওপেন নাই তারা তো ওপেন করে নেবেন। আমি আপনাদের যেই ভার্সনগুলো দিয়েছি যে কোনো ভার্সন থেকে সবাই ডাউনলোড করে যে কোনো একটা ইনস্টল করেন, কোনো সমস্যা নাই। যাদের প্রবলেম হচ্ছে তাদেরটা আমি একটু শেষের দিকে সলিউশনে আসতেছি তাদেরটা নিয়ে। তো আপাতত যারা ইনস্টল করছেন তারা তো এইভাবে একটা ক্লিক করার পর এবার একটা ইন্টারফেস পাইছেন। আর এই ইন্টারফেসের কোথায় কি আছে, এটা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সো এটা একটু কুইক ওভারভিউ দিয়ে দিচ্ছি আবার। এটা উপরে যেটা ছিল এটাকে বলা হয় মেনু বার, তার নিচে যেটা আছে এটাকে বলা হয় টুলস বার, এইটা যেটা আছে এটাকে বলা হয় প্রজেক্ট প্যানেল বা বার, এটা যেটা আছে এটাকে বলা হয় লেয়ার প্যানেলস, এইটা হচ্ছে টাইমলাইন, এইটা হচ্ছে প্রপার্টিস প্যানেল, এইটা হচ্ছে ডিসপ্লে বা প্রিভিউ প্যানেল। এই প্রত্যেকটা প্যানেল ব্যবহার করে আমরা আমাদের অ্যানিমেশন সম্পূর্ণ করব। এইবার আসেন মেইন মুদ্রা কথায়। আমরা প্রত্যেকটা সফটওয়্যারে যখন কাজ করি, খেয়াল করব, প্রত্যেকটা সফটওয়্যারে যখন কাজ করি তখন একটা প্রজেক্ট আমাদের তৈরি করতে হয়। তো সেটা সফটওয়্যার ভেদে আমরা ভিন্ন ভিন্ন নাম দিয়ে থাকি। যেমন ফটোশপে একটা নাম দেই, ইলাস্ট্রেটরে একটা নাম দেই, প্রিমিয়ার প্রোতে একটা নাম দেই, আফটার ইফেক্টে একটা নাম দিব, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে গেলে একটা নাম দেই, ডকের একটা নাম দেই। ঠিক এইখানেও সেম একটা নাম আছে। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব, একটা প্রজেক্ট নিব, নিউ প্রজেক্ট, কন্ট্রোল অল্টার এন, এই প্রজেক্টটা নিব। সো এই প্রজেক্টটা আমরা নেওয়ার সময় কোনো ধরনের সেটিং না পেলেও সেভ করার সময় আমরা এটাকে নরমালি যখন সেভ করব তখন আমরা একটা অপশন পাবো, ওই অপশন থেকেই আসলে আমরা প্রজেক্টটা সেভ করি। এটা সম্পর্কে আরেকটু ডিটেলসে আমরা আসবো কম্পোজিশন সেটআপের পরে। তো এইখানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে আপনাকে প্রজেক্ট প্রথমে তৈরি না করলেও যে কাজটা শুরু করতে পারবে না, বিষয়টা মোটেই এরকম না। তো এখান থেকে আমরা প্রজেক্ট সেটআপ করতে পারি। প্রজেক্টটার চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইখানে কম্পোজিশন। ওই যে বললাম একটা সফটওয়্যারে এক একটা নাম থাকে। যেমন ফটোশপে আমরা পেজ বা ডকুমেন্ট বা ক্যানভাস সেটআপ করতাম, ইলাস্ট্রেটরে সেটা গিয়ে হলো আর্টবোর্ড, প্রিমিয়ার প্রোতে আবার দেখবেন সেটা সিকোয়েন্স, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেটা বলতাম ডকুমেন্ট বলতাম বা পেজ বলতাম, তাই না? পেজ লেআউটে গিয়ে আমরা F4 নিতাম, তারপর হচ্ছে মার্জিন সেটআপ করতাম, এক্সেল এসে আমরা ডিফারেন্ট করতাম, পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা ওয়াইড স্ক্রিন নিতাম, 1:1 স্কোয়ার নিতাম। এই যে বিষয়টা, এইটাই এখানে আমরা বলবো কম্পোজিশন, এটাই ইম্পর্টেন্ট বেশি। তো এটার জন্য আমরা চলে যাব মেনু বার থেকে কম্পোজিশন, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। প্রজেক্টের শর্টকাট ভিন্ন, কম্পোজিশনের শর্টকাট ভিন্ন। কন্ট্রোল এন হচ্ছে কম্পোজিশন, কন্ট্রোল অল্টার এন হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টের চাইতে ইম্পর্টেন্ট কন্ট্রোল এন মানে কম্পোজিশন। এইখান থেকে আপনি আপনার অ্যানিমেশনের পুরো প্রিসেটটাকে সেট আপ করবেন। আফটার ইফেক্ট কম্পোজিট সফটওয়্যার, যেটা আমরা প্রথম ক্লাসে শুনছি, এখানে প্রত্যেকটা ফ্রেমে এলিমেন্ট পোস্ট টু পোস্ট কম্পোজিট হয়ে একটা কম্পোজিশন তৈরি করবে, একটা আউটপুট তৈরি করবে, যেটাকে আমরা ভিডিও আকারে দেখি। এই জন্য আমাদের কম্পোজিশন সেট আপ করতে হবে। তো প্রথমে আমরা নাম দিব, সুন্দর করে একটা প্রফেশনাল নাম দিবেন, নামটা খুবই প্রফেশনাল ভাবে লিখবেন। যেমন
আপনার কাজ যদি এরকম হয় লোগো, তাহলে লোগো অ্যানি স্পেস দিয়ে অ্যানি, তারপর আবার একটা স্পেস দিলেন কোম্পানি এক্স ওয়াই জেড, একটা কোম্পানি। প্রথমে হচ্ছে লোগো অ্যানিমেশন কোম্পানি হাইপেন দিয়ে এক্স ওয়াই জেড, তারপরে হাইপেন দিয়ে তারিখ দিবেন, তারিখ যেমন আজকের যেটা সেটা দিয়ে দিলাম। জি আমি একটু বড় করে দিচ্ছি, হয়তো মোবাইল দিয়ে দেখলে একটু সমস্যা হতে পারে, আমি একটু বড় করে দিচ্ছি, তাহলে অনেক সময় নেট প্রবলেম হতে পারে। এই যে কম্পোজিশন নেম, হ্যাঁ কম্পোজিশন সেটআপ, এখান থেকে বেসিক উপরে দেবেন কম্পোজিশন নেম আছে, এইখানে আমরা একটু প্রফেশনাল নাম দিব, ঠিক আছে, যেটাকে আমরা অনেক সময় স্ল্যাগ নেম বলি। মিডিয়াতে যখন আমরা কাজ করবেন বা আপনারা করেন, আমরা করেছি, তখন আসলে আমরা এরকম নাম পেয়ে থাকি, ওটাকে স্ল্যাগ নেম বলা হয়। এই স্ল্যাগ নেমটা খুবই ইম্পর্টেন্ট। এই স্ল্যাগ নেম অনুযায়ী কিন্তু পুরো, যেমন মিডিয়ার কথা যদি বলি, একটা সার্ভারে একটা স্ল্যাগ নেম অনুযায়ী একটা কন্টেন্ট আপলোড থাকে, ওই স্ল্যাগ নেম দিয়ে সারা বাংলাদেশের যতগুলো হাব আছে সব হাব থেকে ওইটা অ্যাক্সেস নেয়, সব ডিপার্টমেন্ট থেকে ওইটা অ্যাক্সেস নেয়। এখন স্ল্যাগ নেমটা যদি ঠিক মতো না দেই তাহলে কিন্তু সার্চ করে পাওয়াটা ডিফিকাল্ট। তো স্ল্যাগ নেম দিয়ে বোঝা যায় যে এটা কোথায়, যেমন রংপুরের যদি হয়, রংপুরের ধরেন রাইস নিয়ে, তাহলে রাং প্যাডি এরকম থাকে একটা স্ল্যাগ নেম, র্যাং প্যাডি। আবার যদি রিভার হয় ধরেন বরিশালে, তাহলে বাড়ি রিব এরকম থাকে। আবার অনেক সময় রিপোর্টারের নাম থাকে পাশে। তো এটা আসলে স্ল্যাগ নেম প্রফেশনাল অর্গানাইজেশনটা প্রফেশনালি করা হচ্ছে, এভাবে দিবেন। তারপরে হচ্ছে ভলিউম দিবেন V1। আমরা দেখবেন একটা জিনিস সেভ করি, রিভিউ দেই না, তো এই রিভিউটা V1 V2 V3 ভলিউম 1 ভলিউম 2 ভলিউম 3 এইভাবে দিবেন, নাহলে দেখা যাচ্ছে একই বারবার আমরা রিপ্লেস করি, প্যারা হয়। এইভাবে দিলে প্রফেশনালি আপনি চেঞ্জগুলো বুঝাইতে পারবেন, চেঞ্জগুলো বুঝতে পারবেন, মডিফিকেশন কতবার হলো, এটা প্রফেশনাল নেম। এইভাবে আশা করি সবাই সাজাবেন। লোগো অ্যানিমেশন এক্স ওয়াই জেড, তারিখ V1 V2 এরকম। এরপর হচ্ছে বেসিক। সো বেসিক থাকবে, বেসিকের মধ্যে যা যা আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। প্রিসেট, আগে থেকে কিছু কম্পোজিশন এখানে সেট আপ করা আছে, আপনি চাইলে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। যেমন ফটোশপে বা মাইক্রোসফট ওয়ার্ডে থাকে, A4 থাকে, লেটার থাকে, লিগ্যাল থাকে, এরকম কিছু পেজের সাইজ আগে থেকে দেওয়া থাকে, সেগুলো নিয়ে আমরা কাজ চাইলে করি। সেগুলো অনুযায়ী দেখবেন কালার কারেকশন, মার্জিন থাকে। কিন্তু আমরা কি চাইলে কি আমাদের মতো কাস্টম করে করতে পারি না? তাহলে সেটা আবার ভিন্ন। তো এইখানে প্রিসেট আগে থেকে কিছু সেট করা প্রিসেট আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন আমি যদি এনটিএসসি ডিবি নেই, তাহলে দেখবেন এই যে এটার একটা সাইজ চলে আসছে, এটার একটা রেট চলে আসছে। আবার যদি অন্যটা নিই তাহলে দেখবেন এই যে এটার একটা আসছে। সো এগুলো আসলে তাদের মতো প্রিসেট সাজানো আছে। আমরা কি করব, আমরা হচ্ছে এই যে কাস্টমে যাই, হ্যাঁ কাস্টমে যাব, নিজেদের মতো তৈরি করি। উইথ এখান থেকে আমরা নিজেদের মতো নিই। তো আপনারা বোধহয় জানেন ফুল এইচডি কত, তারপর হচ্ছে এইচডি কত, এইচডি সাইজ, ফুল এইচডি, 4K 2K, এগুলো আপনারা সাইজ জানেন। তো যদি আমরা এখানে 1920 বাই 1080 করে দেই, তাহলে আমরা এটা ফুল এইচডি বলতেছি। এখন আপনার যদি মনে হয় যে আমি একটা রেশিও মেনটেন করব 16:9, অথবা আমি ধরেন আমার ভিডিওর সাইজটা একটু কম করে নিব কিন্তু রেশিও ঠিক থাকবে, রেশিওটা হচ্ছে 9:16, যেটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি স্টোরি, শর্টস, রিলস, এই ফরম্যাটগুলো। 16 লম্বা আর 9 হচ্ছে উইথ। তো তাহলে আমরা কি করব, এখানে লক অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে দিব। এবার আপনি রেশিও ঠিক রেখে সাইজটাকে অ্যাডজাস্ট করে নেন, ডাইমেনশনটাকে অ্যাডজাস্ট করে নেন। দেখেন আমি উইথটাকে যখন আমি কমাচ্ছি মাউস দিয়ে, যে ডানে বামে নিচ্ছি, মাউসটাকে এখানে এই ব্লু কালারের লেখাটার উপরে নিয়ে আমি হাতের বাম দিকে আনলে দেখেন
কমছে, ডান দিকে নিলে দেখেন বাড়ছে। তার মানে এবার রেশিও ঠিক রেখে ডাইমেনশনটা কম বেশি হচ্ছে। আবার আমি যদি এখানে ডাবল ক্লিক করে মান দিই, যেমন 1280, তাহলে 1280 16 ইন্টু রেশিও 720 অটো চলে আসছে, দেখছেন? তাহলে এই রেশিওটা মেনটেন করতে গেলে অ্যাসপেক্ট রেশিওর এই অপশনে লক করে দিবেন, তাহলে যাই নেন রেশিও মেনটেন থাকবে। আর আদারওয়াইজ এখানে দুই জায়গায় চেঞ্জ করতে হবে। দেখেন আমি এখানে 1920 দিলাম, আবার এখানে এসে 1080ও দিতে হবে। এটা যদি না চাই তাহলে এখানে লক অ্যাসপেক্ট রেশিওটা ক্লিক করে দিব। এই তো আমি এখানে দিয়ে দিলাম। এইবার আসেন পিক্সেল অ্যাসপেক্ট রেশিও। সো এইটা আসলে আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় না, এখানে যা আছে তাই রাখবেন। এগুলো প্রিসেট অনুযায়ী আবার বাই ডিফল্ট নেয়, প্রয়োজন হবে না। এবার আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা ফ্রেম রেট। ফ্রেম রেটটা হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম পাস করাবো, মানে কতগুলো ফ্রেম নিয়ে আমি কাজ করব। এটাকে শর্টকাটে বা শর্ট নেমে বলা হয় এফপিএস। ভিডিওর মেকানিজম যদি আপনি চিন্তা করেন তাহলে এফপিএসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে 1 সেকেন্ডে আপনি কতগুলো কাজ করবেন। 30টা কাজ আপনি চাইলে 1 সেকেন্ডে করতে পারবেন, মানে 30টা ফ্রেম থাকবে, মানে 30টা পা ফেলতে পারবেন, 30টা ছবিকে মুভ করাইতে পারবেন। এটা হচ্ছে ফ্রেম পার রেট পার সেকেন্ড। তো এখন এখানে স্ট্যান্ডার্ড কত? ফ্রেম রেট যদি আমাদের কম হয় তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা ঠিক অ্যানিমেশন হবে না, পাওয়ার পয়েন্টে স্লাইড প্রেজেন্টেশন হবে, যেটা আপনি চোখে দেখতে পাবেন। তো আইডিয়াল ফ্রেম ধরা হয় 16-র নিচে যদি আমরা রাখার চেষ্টা করি বা রেখে কাজ করি, সেটা আসলে স্লাইড প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো দেখা যায়, যে যাচ্ছে একটার পর একটা ক্লিক করতেছি, বুঝতেছি। কিন্তু যখন 16-র বেশি নেবেন, ওটা কন্টিনিউয়াসলি ফ্লোটা আপনি দেখতে পাবেন না, যে ওটা আসলে একটার পর একটা যাচ্ছে। ওটা দেখবেন যে এটা চলমান বস্তু। আমি যে এটা ফ্রেম বাই ফ্রেম কম্পোজিট করছি এটা আসলে বোঝা যাবে না, ওটা বুঝবেন যে ভিডিও। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আদর্শ। কিন্তু আমরা আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো নিয়ে কাজ করি না, এটার বাইরে বা এটার বেশি নেই। তো প্রফেশনালি আমরা আসলে 25 এবং 30 এই দুইটা ফ্রেম রেট নিয়ে বেশি কাজ করি। সচরাচর ফেসবুক, ইউটিউব এই ধরনের প্ল্যাটফর্মের জন্য আমরা 25 এবং 30 ফ্রেম রেটটাকে ব্যবহার করি। তো আমরা যদি 25টা ফ্রেম নেই, তাহলে 1 সেকেন্ড সমান সমান 25, অথবা 25 ফ্রেম সমান সমান 1 সেকেন্ড। যখন 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম এভাবে করে করে 25 ফ্রেমের পর 24 ফ্রেমের পর 25 আসবে, তখন এটা 1 সেকেন্ড হয়ে যাবে। আবার পরের সেকেন্ডে 1 সেকেন্ড 1 ফ্রেম, 1 সেকেন্ড 2 ফ্রেম, 1 সেকেন্ড 3 ফ্রেম, এভাবে করে করে যখন আবার 1 সেকেন্ড 25 ফ্রেম হবে, তখন 2 সেকেন্ড হয়ে যাবে। এইভাবে কন্টিনিউয়াসলি চলবে। তো 30 নিয়ে কাজ করেন, 25 নিয়ে কাজ করেন, ইটস ওকে। আরেকটা ফ্রেম আছে যেটা মিডিয়াতে যারা কাজ করে, সরাসরি লাইভ ফিডে যখন আসে, টেলিকাস্ট, ব্রডকাস্ট মিডিয়াতে, এই ফ্রেম রেট থাকে 2.9.97। এটা ওইখানে দেখা যায় আর কি। তো এটা আমাদের দরকার না, আমাদের দরকার হবে 25 আর 30। আর ভিডিও যখন স্লো মোশন আমরা করব প্রিমিয়ার প্রোতে, তখন এগুলো দরকার হবে, তখন ওইখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আমরা দুইটা ফ্রেম রেট নিয়ে কাজ করি, 25 আর 30। তো তাহলে আমরা 30 নিচ্ছি, তাহলে 30 হয়ে গেলে আমাদের 1 সেকেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, ঠিক আছে? এরপর হচ্ছে রেজুলেশন। রেজুলেশন এমন একটা বিষয়, এটা হচ্ছে আপনার অ্যানিমেশনের রেন্ডার বা কাজ করার সময় আপনি কোয়ালিটি কেমন পাচ্ছেন। তো কারো কারো পিসির কনফিগারেশন কম, তো যখন আপনারা কাজ করবেন তখন যদি হাই রেজুলেশন নিয়ে কাজ করেন, তখন দেখবেন পিসিতে একটু লোড নিচ্ছে। তো তখন আপনি যদি এখানে হাফ, কোয়ার্টার, থার্ড নিয়ে কাজ করেন, তখন রেন্ডারটা আরও একটু সহজ হবে কাজ করার জন্য। তো এটা এখানেও সেট করে দিতে পারেন, অথবা যখন ফাইনাল রেন্ডার দিবেন তখনও বলে দেওয়া যাবে যে আমি আসলে রেন্ডার দিতে চাচ্ছি কোন কোয়ালিটিতে, ফুল, হাফ।
মানে হাফ দিলে একটু কোয়ালিটি দেখবেন একটু ঘোলা ঘোলা, ফুল দিলে ভালো, থার্ড দিলে একটু ঘোলা। বিষয়টা এরকম যে আপনি আপনার ক্লায়েন্টকে খসড়া দেখাচ্ছেন, তো তখন ফুল রেজলিউশন দেওয়ার দরকার নেই। ওরে দেওয়া হয় যে ভাই এই স্ক্রিপ্ট, অ্যানিমেশন, এই হচ্ছে মোশন, এই টেক্সটের অ্যানিমেশন এরকম, তো চলবে কিনা? ওকে ঠিক আছে, তাহলে ফাইনাল রেন্ডার দেন, তখন ফুল দিয়ে রেন্ডার দিয়ে দেবো। এবার হচ্ছে স্টার্ট টাইম কোড। স্টার্ট টাইম কোডটা আসলে খুব ম্যাটার আমাদের করে না। এটা হচ্ছে আমি কাজ কখন থেকে শুরু করব। মানে আমি যদি কাউন্টডাউন শুরু করি 0 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমার স্টার্ট টাইম কোড 0 থেকে শুরু হলো, তাহলে আমার 10 সেকেন্ড 0 থেকে কাউন্ট শুরু। আবার যদি এমন হয় যে না আমি স্টার্ট টাইম কোড শুরু করব 5 সেকেন্ড থেকে, তাহলে আমার শুরুটাই হবে 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, তো এইটা আসলে জরুরি নেই, এটাকে অ্যাভয়েড করলে কোনো সমস্যা নেই। এবার হচ্ছে ডিউরেশন। এখানে 4টা ঘর আছে, 1 2 3 4। প্রথমটা হচ্ছে আওয়ার, সেকেন্ডটা মিনিট, তৃতীয়টা হচ্ছে সেকেন্ড, চতুর্থ যেটা সেটা হচ্ছে ফ্রেম। তাইলে এই চতুর্থ যেটা, এটা ডিপেন্ড করে, দেখেন বেস 30, এই 30 কোথায় আসলো, এই যে। এখন আমি যদি এখানে 25 করে দিই, তাইলে ওইখানে বেস হবে কত, 25। তাহলে 1 সেকেন্ড সমান সমান 25 ফ্রেম, বা 25 ফ্রেম সমান সমান 1 সেকেন্ড। তার মানে এখানে আমি যত ফ্রেম নিব ওইটার উপরে ডিপেন্ড করে সেকেন্ডটা এখানে কাউন্ট হবে। তাহলে 30টা সেকেন্ড মানে এই 30টা ফ্রেম মানে 30টা পা। আপনি যদি হাঁটেন তাহলে 30 পা যখন ফেলবেন তখন 1 সেকেন্ড হয়ে যাবে। আর ওই 30টা ফ্রেমই হচ্ছে কি এক একটা ছবি পাস করতে পারবো, 30 বার একটা ছবি পাস করতে পারবো। তো তাহলে আমরা যদি 1 ঘন্টা নেই, এখানে 1 দিব, আর বাকি সবগুলো 0 0। কিন্তু রিমেম্বার এখানে 1 ঘন্টা নিয়ে কাজ হবে না, এখানে বড় জোর 2-3 মিনিট। বাকিটা কম্পোজ করবো আমরা প্রিমিয়ার প্রোতে। এখানে যদি 2-3 সেকেন্ডের ভিডিও আপনি রেন্ডার দেন, তাইলেই দেখবেন, যদি সফটওয়্যার দিয়ে রেন্ডার দেন তাইলেই দেখবেন 2-3 জিবিও হয়ে যেতে পারে। থার্ড পার্টির দিয়ে যদি রেন্ডার দেই তাহলে এটা কমানো যায়, কারণ আফটার ইফেক্ট 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও নিয়ে কাজ করার সফটওয়্যার না। বড় জোর 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। কিন্তু বড় আরো এর বেশি নিয়ে যদি ভিডিও কাজ করি, তাহলে সেটা প্রিমিয়ার প্রোতে নিয়ে কাজ করতে হবে। তো আওয়ার এখানে আমাদের হয় না, আমাদের বেশিরভাগ কাজ সেকেন্ডে হয়। তো আমরা সেকেন্ডের জন্য তৃতীয় ঘরটা ব্যবহার করব। তো তৃতীয় ঘরটা আমি হচ্ছে 30 করে দিচ্ছি। আর চতুর্থ ঘরে আপনার কিছুই ব্যবহার করতে হবে না, এটা বেস করে ফ্রেম রেট এখানে আপনি যেটা নেবেন। সো আপনি যদি 10 সেকেন্ড নেন, তাহলে আপনার 10 সেকেন্ড এখন ফ্রেম হবে 10 গুণ 30, তাহলে এতগুলো ফ্রেম চলে আসবে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে আপনি কম্পোজিশন তৈরি করলে ব্যাকগ্রাউন্ডে কি কালার রাখতে চান, এখানে ক্লিক করলে আপনি এইভাবে, আমি যদি একটু ছোট করি, এইভাবে একটা কালারের বক্স চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের কালার চুজ করে নেবেন। ঠিক আছে, আর এখানে একটা আই ড্রপার টুলস আছে, এই আই ড্রপার টুলসটা দিয়ে আপনি যেই প্রান্তে যাবেন সেই প্রান্তেও ক্লিক করে দেখেন কালার আনা যাবে। দেখেন আমি নিচে আসতেছি, নিচ থেকে কালার পিক করা যাচ্ছে, আমি যেখানে যাব সেখান থেকে কালার পিক করা যায়। ঠিক আছে, ইন্টারেস্টিং বিষয় এই বিষয়। আর এখানে আর দুইটা অপশন আছে, এই অপশন দুইটা আপনাদের যাওয়ার দরকার নেই অ্যাডভান্স। যাদের গ্রাফিক্স কার্ড নাই তাদের এই অপশনটা আবার আসবেই না, কারণ তাদের সিনেমা 4D এই সফটওয়্যার লিঙ্ক করার কোনো অপশন থাকবে না। তো দরকার নেই ওই দিকে আমাদের যাওয়ার, আমরা বেসিকটায় যা আছি তাই ওকে। এটা করে দেওয়ার পরে ওকে করে দিব। ওকে করে দিলেই আমাদের কি হয়ে যাবে, একটা ডকুমেন্ট কম্পোজিশন তৈরি হয়ে গেল। এইটাকেই আমরা সেভ দিব, ফাইল থেকে সেভ অ্যাজ, এইখান থেকে সেভ অ্যাজ। সো যেখানে সেভ দেওয়ার দরকার আমরা সেখানে চলে যাব, সেখানে গিয়ে আমরা সেভ দিব। ঠিক আছে, তো এইবার দেখেন এখানে প্রজেক্ট নাম আছে, এই আনটাইটেল প্রজেক্ট, এইখানে আমরা আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দিব। যেমন আমি দিলাম সাপোজ ফার্স্ট ক্লাস।
ফার্স্ট ক্লাস প্রজেক্ট দিয়ে লোকেশন দিয়ে সেভ। তো এইখানে আপনার টেমপ্লেট আর আফটার ইফেক্ট প্রজেক্ট নামে দুইটা এক্সটেনশন পাবেন। তো আমরা সচরাচর এখানে এইপি এই ফরম্যাটটাই নেই, আর টেমপ্লেট আমরা মগ্রেট নামে অন্যভাবে সেভ করি, এখান থেকে দরকার নেই। শুধু ফরম্যাট নেবেন ডট এইপি আফটার ইফেক্ট প্রজেক্ট, দুইটা ফরম্যাটের এই একটা ফরম্যাট নিয়ে সেভ, বাস সেভ হয়ে গেছে। এখন আমরা যদি দেখি যে আসলে সেভ কোথায় হলো, কিভাবে হলো, এই দেখেন আমরা যে সেভ করলাম সেই জায়গাটা হচ্ছে এই যে দেখেন ফার্স্ট ক্লাস নামে একটা প্রজেক্ট সেভ হয়েছে। এইবার এইটা কিন্তু একটা প্রজেক্ট, এই যে এটা কিন্তু একটা প্রজেক্ট। এবার একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো কম্পোজিশন নেওয়া যাবে। যেমন আপনি যদি আপনার যদি দায়িত্ব হয় যে একটা এক্সপ্লেইনার ভিডিও বানাবেন, এখন একটা এক্সপ্লেইনার ভিডিওর মধ্যে 10টা সিন থাকতে পারে, তাহলে একটা এক্সপ্লেইনার ভিডিও মানে একটা প্রজেক্ট। 10টা সিনকে আপনি 10 ভাবে অ্যানিমেট 10 জায়গা থেকে করবেন 10টা কম্পোজিশনে। তার মানে একটা কম্পোজিশন মানে একাধিক প্রজেক্ট না, একটা প্রজেক্ট মানে একাধিক কম্পোজিশন। এই যে কম্পোজিশন, এই কম্পোজিশনে গিয়ে আমি আরো একটা কম্পোজিশন তৈরি করতেছি, যা আছে সেটা দিয়ে ধরেন সেকেন্ড ক্লাস। দেখেন এখানে আরো একটা কম্পোজিশন চলে আসছে। অথবা কন্ট্রোল এন, ধরেন হচ্ছে সেকেন্ড কম, এই আরো একটা কম্পোজিশন চলে আসছে। এবার নিচের দিকে আসলে দেখবেন এখানে আরো একটা আইকন আছে, এই আইকনটায় যদি আমরা ক্লিক করি ক্রিয়েট এ নিউ কম্পোজিশন, তাহলে এখানেও ক্রিয়েট করে আমরা একটা কম্পোজিশন তৈরি করতে পারি। তার মানে স্যার একাধিক কম্পোজিশনের সমন্বয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়, রাইট রাইট রাইট। থার্ড কম্পোজিশন নিলাম, আবার ডাবল ক্লিক করব, এখানেও আনতে পারবো, একাধিকভাবে কম্পোজিশন তৈরি করা যায়। এখন তাহলে আমরা ওই যে বললাম যে 10টা যদি সিন হয়, রেন্ডার তো হবে একটা, তাহলে রেন্ডার একটা হবে একটা প্রজেক্টের জন্য, তাহলে ওইটা কিভাবে সাজাবো, এইভাবে সাজাবো। এইটা হচ্ছে মেইন কম্পোজিশন। এইখানে উপর থেকে কম্পোজিশনগুলো টেনে টেনে লেয়ার প্যানেলে এনে আমরা বসাবো, সেকেন্ড কম্পোজিশন, থার্ড কম্পোজিশন, এইভাবে বসাবো। এইবার এইটার উপরে ডাবল ক্লিক করে ওই ইন্ডিভিজুয়াল সিনগুলো নিয়ে কাজ করব। ফাইনালি একটা জায়গায় সবগুলা সিনের অ্যানিমেট অপশন বা অংশ দেখতে পাবেন। এটাকে জটিলভাবে চিন্তা করেন না, আমরা আস্তে আস্তে এটা ডিটেলস দেখব। জাস্ট এখন একটা জিনিস মাথায় রাখেন, একটা প্রজেক্ট সমান সমান অনেকগুলো কম্পোজিশন হতে পারে, কিন্তু একটা কম্পোজিশন সমান সমান অনেকগুলো প্রজেক্ট না। বাস এতটুকু। তাহলে আমরা সেভ দিয়ে দিলাম, সেভের অপশন, সেভ অ্যাজ, কন্ট্রোল শিফট এস দিয়েও করতে পারবেন। আর এরপরে একটা স্টেপ কাজ করছেন, একটা স্টেপ সেভ দিবেন, তার জন্য কন্ট্রোল এস সেভ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন ছোট্ট আর একটা জিনিস দেখাবো, তারপর আপনাদের কোশ্চেন নেব। কোশ্চেনটা হচ্ছে এই যে এইখানটায় দেখেন এডিট ফাইল নামে আমার একটা অপশন আছে। কোশ্চেনটা নিব আর আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এডিট ফাইল। এডিট ফাইলের এখানে অনেকগুলো অপশন আছে, কেন আমরা এগুলো ব্যবহার করব। আজকে থেকে ভুলে যান এলোমেলো কাজ করার প্রসেস। যারা এলোমেলো কাজ করছেন তাদের দিন শেষ, গোছানোর দিন শুরু। আফটার ইফেক্ট, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারগুলোতে কাজ করতে হলে যেই রিসোর্স ফাইলগুলো নিয়ে কাজ করবেন সেগুলো যদি অর্গানাইজ ওয়েতে না থাকে, তাহলে পরবর্তীতে এডিট করার জন্য সেই ফাইলগুলোর অ্যাক্সেস আপনি পাবেন না। তাহলে অর্গানাইজ ওয়েতে কিভাবে কাজ করবেন বা ফাইল কিভাবে ম্যানেজ করবেন, নেক্সট বা ফিউচারের প্রজেক্টগুলোকে স্টোর করার জন্য কিভাবে কাজ করবেন দেখাচ্ছি। একটা কাজ করতে হলে আপনি যদি চিন্তা করেন আপনার কি কি
সোর্স লাগবে, সেই সোর্স অনুযায়ী ফোল্ডার বানাবেন। যেমন লোগো ইন্ট্রো বা লোগো আউট্রো, তারপর হচ্ছে ওই যে সাবস্ক্রাইব নাও, যদি সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করি, ফেসবুক অ্যাড্রেস, এই যে জিনিসগুলো লাগবে এগুলো একটা ফোল্ডারে রাখবেন। জেপিজি ইমেজ, পিএনজি ইমেজের জন্য একটা ফোল্ডার রাখবেন। মোশন টেমপ্লেটের জন্য বা ওই যে মোশন গ্রাফিক্স করবেন সেই ফাইলগুলো, এই যে এটা মোশন গ্রাফিক্সের, এরপরে আবার প্রিমিয়ার প্রো করবেন, এগুলোর জন্য আলাদা একটা ফোল্ডার করবেন। মিউজিক যে ব্যবহার করবেন এটার জন্য ফোল্ডার করবেন। মিউজিকের মধ্যে আবার দুইটা ফোল্ডার করবেন, একটা হচ্ছে এই কপিরাইট ফ্রি মিউজিক, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউশন বা অ্যাট্রিবিউশন বা ক্রেডিট মিউজিক। যেমন ওই মিউজিকটা আপনি ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ক্রেডিট দিতে হবে অথবা অ্যাট্রিবিউশন দিতে হবে। এটা হচ্ছে কপিরাইট ফ্রি আকারে ব্যবহার করতে পারবেন, বাট না দিলে কপিরাইট ধরবে। আর একটা হচ্ছে টোটালি কপিরাইট ফ্রি, তাহলে আপনি ব্যালেন্স পাবেন এবং মিউজিকগুলো ওই একটা জায়গায় থাকবে। এরপর হচ্ছে রেন্ডার, ফাইনালি যখন রেন্ডার দিবেন এটা যেন একটা ফোল্ডারে রেন্ডার হয়। সাউন্ড ইফেক্টস, এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলতেছি SFX, সাউন্ড ইফেক্টস। মানে আপনি যখন কাজ করবেন তখন ধরেন একটা অবজেক্ট লাফ দিল, তো লাফ দেওয়ার সময় একটা সাউন্ড হবে, এই সাউন্ডের ইফেক্টগুলো এখানে আমরা রাখবো। তারপর স্টক ফুটেজ, যেমন কিছু কিছু সময় আমাদের গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে, গ্রিন স্ক্রিনের ফুটেজগুলো এখানে রাখবো। অথবা বিভিন্ন মাধ্যম আছে যেমন পিক্সাবে, আনস্প্লাশ, পিক্সেলস, এই সাইটগুলো থেকে কিছু স্টক ফুটেজ আমাদের ব্যবহার করতে হবে, সেগুলো এখানে আমরা রাখবো, একটা ফোল্ডার রাখবো। এবার যে ভিডিও এডিটিং এর জন্য এখানে একটা ফোল্ডার রাখতেছি, সেটা রাখবো, প্রিমিয়ার প্রোর ফাইলগুলো। এরপর হচ্ছে ভিডিও ওভারলে, মানে বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে, ওই যে স্টার জলসা দেখবেন একটা ঝলকানি মারে, আলোর ঝলকানি, ওই ঝলকানির ইফেক্টগুলো, এরকম অনেক ওভারলে ইফেক্ট আছে। অ্যানিমেশন, অ্যানিমে ভিডিওগুলো, জাপানিজ বা কোরিয়ান অ্যানিমে ভিডিওগুলোতে দেখবেন একটু নিয়ন টাইপের ইফেক্ট যায়। তারপরে রবি, গ্রামীণ ফোন, বিকাশের অ্যাডগুলোতে দেখবেন একটা মোশন ট্রেল লাইট ইফেক্ট যায়। এগুলো ওভারলের ইফেক্টগুলো এখানে আমরা লাগবে, ঠিক আছে? তো তাহলে কি হবে, একই প্রজেক্ট যদি 10 জায়গায় 10 ফোল্ডার রাখেন, তাহলে 10 জায়গায় কিন্তু এই রিসোর্সগুলো রাখতে হবে। যদি না রাখেন তাহলে যখন আপনি আবার এডিট করার জন্য বন্ধ করে ওপেন করবেন তখন এগুলো দেখবেন নাই, মিসিং দেখায়। ওইখানে এত কষ্ট করে যখন কাজটা করলেন সেটা যদি মিসিং দেখায় তাহলে কষ্ট না? কষ্ট। তাহলে এইভাবে অ্যারেঞ্জ করে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি একই মিউজিক তো 10টা প্রজেক্টে ব্যবহার করতে পারেন, তাহলে কি একই মিউজিক কি 10টা ফোল্ডারে রাখবেন? না। একই ইফেক্টস, সাউন্ড ইফেক্ট কি 10 জায়গায় নেবেন? না। এতে করে তো আপনার স্পেস বেশি খাবে, 10টা ফোল্ডার হবে, দরকার নেই। তাহলে এরকম একটা জায়গায় রাখবেন, একটা জায়গা থেকে যেন সবাই অ্যাক্সেস পায়। তাহলে এইভাবে যদি একটা ফোল্ডারের মধ্যে আরো 10টা ফোল্ডার করে করেন, তাহলে ওর যে লোকেশন বা লোকেশন পাথ, ওইটা আর মিসিং জীবনও হবে না। তাইলে আর আপনার বারবার খুঁজতে হবে না, বারবার কপি করে আরেক জায়গায় নিতে হচ্ছে, এই বিষয়টা হবে না। এটা মেনটেন করবেন সবাই। এইভাবে আরো অনেক বিষয় থাকবে, সেই বিষয়গুলো আপনারা ফোল্ডার করে একটা জায়গায় রাখবেন, তাহলে একটা জায়গা থেকে সবগুলোর অ্যাক্সেস পাবে, ফার্দার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নেব।